প্রিয় শিক্ষার্থী, আমি কামদেব, তোমাদের পাঠতরী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি আলোচনা করব কারকের একটা অন্যতম পর্ব নিয়ে, করণ কারক। এই করণ কারক আলোচনা করার আগে একটা কথা বলে নিই যে আমরা ব্যাকরণকে কোনো বোঝাভাবে নেব খুব সহজ একটা মাধ্যম রূপে, সহজভাবে যতটুকু শেখা যায় সেই বিদ্যাগুলো, সেই কৌশলগুলো আমরা এই চ্যানেল নিয়ে আলোচনা করি। এই করণ কারক আলোচনা করার আগে আমরা যদি করণের আগে উপকথাটা যোগ করি তাহলে আসবে উপকরণ। উপকরণ মানে কি বলতো? কোনো না কোনো জিনিস, কোনো কিছু কাজ করতে গেলে, যেমন একটা বাড়ি করতে গেলে ইট, বালি, সিমেন্ট এগুলো তো একটা উপকরণ। ঠিক তেমনি সেই হিসাবে আমরা উপকরণ হিসাবে ধরে নেব। ধরো আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো আমি মাছ ধরি, কি বললাম? মাছ ধরি। আরেকটা উদাহরণ দিচ্ছি, আমি ছিপ দিয়ে মাছ ধরি। ভালো করে বোঝার চেষ্টা করো। যদি প্রশ্ন করি ধরির তো ক্রিয়া, এখানেও ধরি ক্রিয়া, আমি কর্তা, আমি কর্তা, ঠিক আছে। এবার যদি প্রশ্ন করি আমি কি ধরি, আমি কি ধরি, নিশ্চয়ই মাছ ধরি। কিতে কি হয়? কর্মকারক হয়। আমি কি ধরি, আমি মাছ ধরি। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয় বলো তো? কর্মকারক হয়, ঠিক কি না? অর্থাৎ এই ধরা কাজটা যার উপর অবলম্বন করে হচ্ছে, অবলম্বন কি বললাম? অবলম্বন করে যখন হয় তখন সেটা হচ্ছে কর্মকারক। কিন্তু এই ধরা কাজটা যখন কোনো দিয়ে হয়, আমি ছিপ দিয়ে মাছ ধরি, তাহলে এটা কিন্তু কোনো দিয়ে হচ্ছে। এখানে এই ছিপটা হয়ে যাচ্ছে একটা কি? উপকরণ। তাহলে আমরা কর্মকারক এবং করণকারকের মধ্যে একটু প্রভেদ আমরা লক্ষ্য করতে পারি। যখন কোনো ক্রিয়া কাউকে অবলম্বন করে কার্য সম্পাদন হয় তখন সেটা হবে কর্মকারক। আবার যখন কর্তা কোনো ক্রিয়া সম্পাদন করতে গিয়ে কারো সাহায্য নিয়ে করে, অবলম্বন করা আর সাহায্য নিয়ে করা দুটো কিন্তু এক নয়। যখন সাহায্য নিয়ে করে, যার সাহায্য নিয়ে করে সেটাই হচ্ছে উপকরণ, অর্থাৎ করণকারক। আমি বোঝাতে পারলাম? নেক্সট আরেকটা উদাহরণ তোমাদের দিচ্ছি আমি। আমি ভাত খাই, আমি ভাত খাই। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো আমি চামচ দিয়ে ভাত খাই। দেখো তো দুটো বাক্যকে একই হলো না? আমি কর্তা, খাই ক্রিয়া। আমি কি খাই? ভাত খাই। কাকে দিয়ে প্রশ্ন করলেও কী হয়? কর্মকারক হয়। আমরা পড়েছি এর আগে, ভিডিওগুলোতে দেখে নেবে অবশ্যই, যদি না দেখে থাকো। এই ভিডিওগুলোকে আলোচনা করেছি গত ভিডিওগুলোতে। এবার যদি বলি আমি কি দিয়ে ভাত খাই? চামচ দিয়ে। এখানে কিন্তু একটা মাধ্যম রয়েছে, শুধুমাত্র ভাত, কিন্তু এখানে কি দিয়ে। অর্থাৎ আমরা যদি কোনো ক্রিয়াকে এই প্রশ্নগুলো দিয়ে প্রশ্ন করি, যে উত্তর পাবো, কি প্রশ্নগুলো? ক্রিয়াকে কি দিয়ে, কিসের দ্বারা, কিসের সাহায্যে, কি উপায়ে, কি মাধ্যমে কার্য সম্পাদন হচ্ছে, বা দ্বারা, দিয়া, এইগুলো দিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে ক্রিয়াকে, যে উত্তর বেরিয়ে আসছে সেটাকে বলবো আমরা করণকারক। এইটাকে লক্ষ্য রেখে আমরা একটা উদাহরণ দিচ্ছি। ধরো কাঁচিতে চুল কাটা হয়, কাঁচিতে চুল কাটা হয়। দেখো কি কাটা হয়? কি কাটা হয়? চুল। যদি কি দিয়ে প্রশ্ন করা হতো তাহলে অবশ্যই ধরো একটা লাইন দিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে কারক নির্ণয় করো, এবং চুলের নিচে দাগ দেওয়া থাকলো, তখন আমরা
হচ্ছে কারক নির্ণয় করব। কাঁচিতে কি কাটা হয়, কিতে আমরা বেরিয়ে আসছে চুল, সুতরাং এই কি দিয়ে যেহেতু চুল বেরোচ্ছে সুতরাং সেটা আমরা বলবো কর্মকারক। কর্মকারকে চুল শূন্য বিভক্তি। আমরা বিভক্তি আলোচনাও করেছি এই ভিডিওতে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বিভক্তিটাও আলোচনা করেছি, সেটাও দেখে নেবে। তা হয়ে গেল। এবার যদি বলা হয় কিসের দ্বারা চুলটা কাটা হয় বলো তো, কিসের দ্বারা? দেখো কিসের দ্বারা আছে কি না? না, কাঁচির দ্বারা চুলটা কাটা হয়। কাঁচিতে লেখা থাকলেও আমাদের নিজেদেরকে প্রশ্ন করে বের করে নিতে হবে কি রয়েছে, কাঁচির দ্বারাই চুলটা কাটা হয়, ঠিক কি না? তাহলে এই কাঁচিটা কিন্তু চুল কাটার জন্য এটা একটা যন্ত্র হিসেবে ব্যবহার হয়েছে বা উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই জন্য কাঁচিটা হয়ে যাবে করণকারক। করণকারকে কী হবে? তে আছে না, তে বিভক্তি। নিশ্চয়ই বোঝাতে আমি পাচ্ছি। আচ্ছা, এবার একটা অসাধারণ একটি উদাহরণ আমি তোমাদের বলবো। উদাহরণটা মানে 80% বাচ্চারা কিন্তু পারবে না। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। মাঠে দেখো, মাঠে ধরো ছেলেরা ফুটবল খেলে, একটু ভালো করে লক্ষ্য করো, ফুটবল খেলে। এই উদাহরণটা কিন্তু অনেকেই পারে না। ছেলেরা ফুটবল খেলে। আবার একটা উদাহরণ দিচ্ছি, ছেলেরা ক্রিকেট খেলে বা ছেলেরা তাস খেলে। একটু ভালো করে চেষ্টা করো, লক্ষ্য করো। দেখো এখানে ছেলেরা ফুটবল খেলে, তাহলে ফুটবল, ছেলেরা ক্রিকেট খেলে ক্রিকেট, ছেলেরা তাস খেলে তাস। এই তিনটেকে আমরা কোন কারক হিসেবে নির্বাচন করতে পারি? দেখো ছেলেরা ফুটবল খেলে, এই ফুটবলটা কোন কারক হবে বলো তো? বলবে ছেলেরা কি খেলে, সবাই প্রশ্ন করবে ছেলেরা কি খেলে, কি খেলে বলবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্মকারক হয় কি না? কিন্তু এটা ভুল হয়ে যাবে। কি দিয়ে প্রশ্ন করলে এই উত্তরটা কিন্তু হবে না। কেন হবে না? না দেখো ছেলেরা ফুটবল খেলে, এই ফুটবলটা কিন্তু খেলার উপকরণ। কি বললাম? এই ফুটবলটা হচ্ছে মানে যারা ছেলেরা খেলছে তাদের উপকরণটা হচ্ছে এই ফুটবল। তাহলে উপকরণ দিয়ে যদি উপকরণ হয় তাহলে সেটা কোন কারক হবে? করণ কারক হবে। অর্থাৎ ছেলেরা ফুটবল দিয়ে খেলে। ফুটবল দিয়ে কি দিয়ে খেলে? না, ছেলেরা ফুটবল দিয়ে খেলে, তখন সেটা হয়ে যাবে করণ কারক, ঠিক কি না? কেন না, ফুটবল হচ্ছে খেলার উপকরণ। আর এটা কি? ছেলেরা ক্রিকেট খেলে। তো এখানেও তোমরা প্রশ্ন করবে ছেলেরা কি খেলে, কি খেলে, কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্মকারক হয়, কর্মকারক হয়। এটা কি ঠিক হবে না ভুল হবে? না, এটা ঠিক, অবশ্যই হবে। এটা ঠিক হলো না, কিন্তু এটা ঠিক হলো না, এটাও তো কী দিয়ে প্রশ্ন করা হলো, এটাও তো কী দিয়ে প্রশ্ন করা হলো। প্রশ্নগুলো তো সরাসরি বেরিয়ে আসছে উত্তরটা, তাহলে এটা ভুল হলো কেন? ভুল হলো এই জন্য আমি বলে দিলাম এটা হচ্ছে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু ক্রিকেটটা যখন বলছি সেটা উপকরণ হিসেবে যদি বলা হয় ছেলেরা কি খেলে, কি খেলে, কি খেলে না ক্রিকেট খেলে, তখন সেটা কিন্তু ভুল ঠিক হয়ে যাবে। কেন ঠিক হয়ে যাবে? না দেখো ক্রিকেটটা কিন্তু একটা খেলার নাম, ক্রিকেট কিন্তু খেলার উপকরণ নয়। ক্রিকেটের মধ্যে ব্যাট আছে, বল আছে, স্ট্যাম্প আছে ইত্যাদিকে নিয়েই কিন্তু একটা ক্রিকেট খেলার নাম, ক্রিকেট খেলার নাম। তাহলে নাম হিসাবে ক্রিকেটটা ব্যবহার হয়েছে বলে এক্ষেত্রে উত্তরটা ঠিক হবে যে ছেলেরা কি খেলে, না ক্রিকেট খেলে, অর্থাৎ কীটা হবে? কর্মকারক। ক্রিকেট কর্মকারকে শূন্য বিভক্তি। বিভক্তি নিয়ে কীভাবে আলোচনা করছি, বিভক্তির কীভাবে বার করেছি সেটা তোমরা কিন্তু ভিডিও করেছি বিভক্তি নিয়ে, সেটাও তোমরা দেখে নেবে। আচ্ছা, এর পরে যে তৃতীয় নম্বর যে উদাহরণটা, ছেলেরা তাস খেলে, কী হবে? ছেলেরা তাস খেলে। এটা কি খেলে, কি খেলা হবে? না এটা উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে বলো, না খেলার নাম? নিশ্চয়ই এটা হচ্ছে খেলার নাম নয়, এটা হচ্ছে ছেলেরা কি খেলে, এই ফুটবলের মতো। ফুটবলে একটা যেন উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাসটাও কিন্তু তাসের সাথে আর কিছু তো থাকে না, তাসটাই তো ওই থাকে, তাই না? সেই জন্য ছেলেরা কী হবে? ছেলেরা তাস খেলে, অর্থাৎ তাসের দ্বারাই খেলে।
তাসের দ্বারাই খেলে। এই তাসটা খেলার উপকরণ, সেই জন্য এটা হচ্ছে করণ কারকে শূন্য বিভক্তি হবে। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। এবার এই যে উপকরণ ছাড়া হচ্ছে, উপকরণ দিয়ে হচ্ছে, এই যে বিষয়গুলো না, এই করণ কারকের অনেকগুলো আবার ভাগ আছে। সেই ভাগগুলোর মধ্যে কোনটা উপকরণ দিয়ে তৈরি হচ্ছে, কোনটা উপকরণ ছাড়া তৈরি হচ্ছে, কোনটা আবার হচ্ছে কোনো লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে এই লক্ষণে এই লোকটাকে এই লোক বোঝা হচ্ছে কি, সেটাকে নিয়ে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, সেটাও আমরা একটু দেখে নেব। প্রথম হচ্ছে যন্ত্রাত্মককরণ। যন্ত্রাত্মককরণ সেটা আবার কি? ধরো একটা উদাহরণ দিচ্ছি, যখন কোনো ক্রিয়া সম্পাদন হবে, কর্তা যখন কোনো ক্রিয়া সম্পাদন করবে কোনো যন্ত্রের মধ্য দিয়ে করবে। যন্ত্র মানে তোমরা ভেবো না আবার মেশিন, পার্টস, বড় বড় অনেক কিছু, সেই যন্ত্রপন্ত্র এগুলো নয়। ধরো কোনো কার্য সম্পাদন হবে, সেই কার্যটা যখন কর্তা সম্পাদন করবে কোনো না কোনো যন্ত্র দিয়ে সম্পাদন করবে। যদি আমি উদাহরণ দিই, ধরো কুড়ুল দিয়ে কাঠ কাটা হয়, কাঠ কাটা হয়। তাহলে এখানে কিন্তু কে কাটে কিন্তু সেটা নেই, তাই তো? কিন্তু কাটা হয় এটা কিন্তু ক্রিয়া। তার মানে এটা যদি ক্রিয়া হয়, কর্তা যদি উহ্য থাকে, ঠিকই না? তাহলে কি দিয়ে কাটে না কুড়ুল দিয়ে কাটে। আমি একটু আগে আলোচনা করেছিলাম যে কি দিয়ে বা কিসের মাধ্যমে কার্য সম্পাদন হচ্ছে, এখানে কুড়ুল দিয়ে। তাহলে কুড়ুলটা নিশ্চয়ই এখানে কোনো যন্ত্র হিসাবে কাজ করছে। সেই জন্য এই কুড়ুলের নিচে দাগ দেওয়া থাকলে আমরা লিখব করণ কারকে যন্ত্রাত্মকরণ, লিখব যন্ত্রাত্মকরণ, যন্ত্রাত্মকরণ বা যন্ত্রাত্মকরণ লিখব। আর কি বিভক্তি কি লিখব না দিয়ে অনুসর্গ লিখব, দিয়ে অনুসর্গ। যদি কোনো রেখাংশের মধ্যে দিয়ে, হইতে, চেয়ে এইগুলো অনুসর্গ হিসাবে আলাদা করে শব্দ দেওয়া থাকে এবং তার নিচে দাগ দেওয়া থাকে, তাহলে আমরা বিভক্তি দেব না, সেটা অনুসর্গ হিসাবে লিখব যন্ত্রাত্মকরণের দিয়ে অনুসর্গ। যদিও এই ধরনের প্রশ্নগুলো এইভাবে হয় যে ধরো কুড়ুল দিয়ে কাঠ কাটা হয়, সেটা অপশান থাকবে, ক এটা হচ্ছে যন্ত্রাত্মকরণ, খ উপাত্তকরণ, গ এটা হচ্ছে উমুককরণ, এইভাবে থাকবে। মানে করণের ভাগগুলো থাকবে, তখন আমরা বলবো এটা হচ্ছে যন্ত্রাত্মকরণ। বুঝতে পেরেছ? আর একটা উদাহরণ আমরা দিচ্ছি, বটিতে আলু কাটা হয়। ধরো আলু কাটা হয়, ঠিক তো? তাহলে এখানে বটিতে এটা একটা যন্ত্র হিসেবে কাজ করছে, ঠিক কি না? এটা কোন ধরনের যন্ত্র? আমরা লিখব যন্ত্রাত্মককরণ। এটাকে লিখব কি? যন্ত্রাত্মককরণ। এর অপশান থাকবে, 3-4টে অপশান থাকবে। এটা আমরা অবশ্যই, যেহেতু আলু কাটার কাজটা কিন্তু বটিতেই হচ্ছে, বটি একটা যন্ত্র হিসাবে কাজ করছে, তাই এই বটিটা বলবো যন্ত্রাত্মককরণ। বুঝতে পারলাম আমি? আচ্ছা, এবার আমরা পরের যে উদাহরণটা নিয়ে আলোচনা করব, উপাত্তককরণ। উপাত্তকরণ আমরা একের দাগে যেটা আলোচনা করেছি সেটা চোখ দিয়ে দেখা যায়, বস্তুগ্রাহ্য, চোখ দিয়ে দেখা যায়, দৃশ্যগ্রাহ্য। কিন্তু এবার যেটা করণটা করব সেটাও কিন্তু একটা দ্বারা হচ্ছে, তবে এটা চোখ দিয়ে দেখা যায় না। যেমন ছলে বলে কৌশলে এ কাজ সম্পূর্ণ করবে। কৌশলে, তা ছলে বলে দরকার নেই, ছোটো করে আমি লিখলাম, ধরো কৌশলে এ কাজ সম্পূর্ণ করবে। তাহলে দেখো, এ কাজ সম্পূর্ণ করার জন্য একটা মাধ্যমের দরকার হচ্ছে। কি মাধ্যম? না কৌশলের মাধ্যম বা কৌশলের উপায়। কি কৌশলের উপায়? এই কৌশল উপায়ের দ্বারা কাজটা সম্পূর্ণ করতে হবে। কিন্তু এই কৌশলটা দেখো আমরা দেখতে পাই না,
ঠিক না, অনুভব করতে পারি। সুতরাং যে কাজটা কিন্তু কোনো কৌশলের দ্বারা, কোনো উপায়ের দ্বারা সম্পন্ন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অবশ্যই করণকারক। কিন্তু কোন ধরনের করণ? যেহেতু কৌশলে হচ্ছে, উপায়ের দ্বারা হচ্ছে, তাই উপাত্তক করণ। কিসের দ্বারা এই কাজ সম্পন্ন করবে? কিসের দ্বারা আমরা প্রথমেই আলোচনা করেছি, কিসের দ্বারা কী হবে, কিসের মাধ্যমে কী দিয়ে। তাহলে কিসের মাধ্যমে কাজ সম্পূর্ণ করবে? না, কৌশলের মাধ্যমে বা কৌশলের দ্বারা এই কাজ সম্পন্ন করবে। যেহেতু কৌশলটা একটা উপায় হিসাবে ব্যবহার করা হয়েছে, তাই এটা একটা উপায়াত্মক করণ। এবার আমরা আলোচনা করব 3 নম্বর পয়েন্ট, হেতুময় করণ। হেতু কথার অর্থ কী বলে যেত? হেতু কথার অর্থ হচ্ছে কারণ। যদি আমি উদাহরণ দিই, আনন্দে তার চোখে জল এলো। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আনন্দের দ্বারা তার চোখে জল এলো। কি? আনন্দের দ্বারা তার চোখে জল আসাটা কিন্তু তার প্রতিক্রিয়া হয়েছে। আনন্দের দ্বারা তার চোখে জল এলো, বা কোনো কিছুতে তার কোনো প্রতিক্রিয়া যখন হয়, তখন সেটা কিন্তু করণকারক হয়। জল আসাটা কিন্তু আনন্দের দ্বারাই হয়েছে, ঠিক কি না? সুতরাং আনন্দের দ্বারা চোখে জল এসেছে মানে অবশ্যই এটা করণকারক হবে, করণকারক। কিন্তু কোন ধরনের কারণ? কোন ধরনের কারণ? যেহেতু আনন্দের কারণেই যেহেতু চোখে জলটা এসেছে, তাই এটা হচ্ছে কারণ। বললাম না হেতুময়, হেতু কথা হচ্ছে কারণ। তাহলে আনন্দের কারণে যেহেতু জল এসেছে, তাই এটা হেতুময় কারণ, হেতুময় করণকারক হবে। এবার আরেকটা উদাহরণ যদি দিই আমি, ধরো ভয়ে দেবতার নাম ভুলে যাই। দেখো, দেবতার নাম ভুলে যাওয়াটা কিন্তু কোনো না কোনো কিন্তু একটা কারণে হচ্ছে। ভয়ের দ্বারা দেবতার নাম ভুলে যাই। এই ভুলে যাওয়াটা কিন্তু তার প্রতিক্রিয়া, হয় ভালো প্রতিক্রিয়া, না হলে খারাপ প্রতিক্রিয়া। কোনো না কোনো কিন্তু একটা প্রতিক্রিয়া হচ্ছে। যখন কোনো প্রতিক্রিয়া হবে, তখন সেটা কিন্তু অবশ্যই করণকারক হবে। এরপরে উপাদান যখন আলোচনা করবো, দেখবো এই প্রতিক্রিয়াটা আসবে না। কিন্তু করণকারকের ক্ষেত্রে এই ভুলে যাওয়া বা চোখে জল আসা, এই ধরনের প্রতিক্রিয়াগুলো আসবে। যদি আসে, সেটা হবে করণকারক। তবে ভয়ের দেবতার নাম ভুলে যাই, কি হবে? ভয়ের দ্বারা, তাহলে এটা করণকারক হচ্ছে। কিন্তু যেহেতু ভয়ের কারণে যেহেতু দেবতার নামটা ভুলে যাচ্ছে, তাই এটা হচ্ছে হেতুময় কারণ। এবার চলে আসছি পরের পয়েন্টে, 4 নম্বর পয়েন্ট, কালাত্মককরণ। অর্থাৎ কার্য সম্পাদন হবে যার দ্বারা, সেটা সময় বোঝাবে আর কি। 3 দিনে ঝগড়া মিটে গেল। তাহলে কিসের দ্বারা মিটে গেল ঝগড়াটা? না, 3 দিনে। 3 দিনটা একটা সময়, তাই এটা একটা হচ্ছে কালাত্মককরণ। অর্থাৎ ঝগড়া মিটে যাওয়ার কিসের দ্বারা মিটে গেল? না, 3 দিনে। 3 দিনের মধ্যে বা 3 দিনের কিসের মধ্যে, কিসের দ্বারা, এই যে প্রশ্নগুলো আমরা প্রথমে করেছিলাম, সেটার মধ্যে এটাও একটা। যেহেতু 3 দিনে একটা সময় বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে কালাত্মককরণ। এবার আমরা চলে যাব পরের পয়েন্ট, 5 দাগের লক্ষণাত্মককরণ। লক্ষণাত্মককরণটা কী বলতো? যখন কোনো কর্তা ক্রিয়া সম্পাদন করে, তখন কিছু না কিছু লক্ষণ দেখে সেই ব্যক্তিকে চিনতে পারা যায়। লক্ষণ, সেটা তখন হয়ে যাবে লক্ষণাত্মককরণ। কী হবে? দেখো, ব্যবহারে ইতর ভদ্র চেনা যায়। দেখো, ইতর ভদ্র যাকে চেনা যায়, সেটা ব্যবহারের দ্বারা। তাহলে ব্যবহারের দ্বারা ইতর ভদ্র চেনা যায়। তাহলে দ্বারা দিয়া থাকলে কি হয়? আমি ইতিপূর্বে আলোচনা করেছি, সেটা হচ্ছে করণকারক। কিন্তু ঘটনা হচ্ছে তা নয়। ঘটনা হচ্ছে করণ তো কারক অবশ্যই, কিন্তু যেটা লক্ষণ দিয়ে চেনা যায়, সেটা হচ্ছে মানুষের ব্যবহারের লক্ষণ দ্বারা ইতর ভদ্রটা চেনা যায়। তাই এটা ব্যবহারটা হবে কিন্তু লক্ষণাত্মককরণ। বা আরেকটা উদাহরণ দিতে পারি, শিকারী বিড়ালের
গোঁফ দেখলে চেনা যায়। দেখো, শিকারি বিড়ালকে গোঁফের নিচে ধরো দাগ দেওয়া থাকলো, তাহলে শিকারি বিড়ালকে চেনা যায় যা দেখে সেটা হচ্ছে এই গোঁফ। এই গোঁফই হচ্ছে কিন্তু চেনার লক্ষণ, গোঁফই হচ্ছে কিন্তু চেনার লক্ষণ বা উপায়। তাই গোঁফের নিচে দাগ দেওয়া থাকলে আমরা কিন্তু গোঁফ দ্বারা চেনা যায়। এটা তো অবশ্যই জানি, কী দিয়ে চেনা যায়, শিকারি বিড়ালের কী দেখলে চেনা যায়, বা কিসের দ্বারা চেনা যায়, দ্বারা বা দিয়া, তাহলে গোঁফ দ্বারা চেনা যায়। তাহলে অকরণ কারক হচ্ছে, কিন্তু যেহেতু এটা হচ্ছে গোঁফটা হচ্ছে লক্ষণ, গোঁফ লক্ষণটা দেখে চেনা যাচ্ছে বিড়ালটাকে, তাই এটা হচ্ছে লক্ষণাত্মক করণ। বুঝতে নিশ্চয়ই পারলাম। এরপরে যে পয়েন্টটা আলোচনা করব, ভালো, খুব সুন্দর পয়েন্ট একটি, করণের বিপসা। করণের বিপসা। দেখো, বিপসা কথার অর্থ কি, বারবার কথাটা বলেছি, এর আগের ভিডিওতে আলোচনা করেছি আমরা। বিপসা কথার অর্থ বারবার, যখন কোনো কর্তা ক্রিয়া যখন সম্পূর্ণ হবে, করণের ব্যবহার কিন্তু পরপর দুবার থাকবে। যেমন বানে বানে আকাশ ঢেকে গেল, আকাশ ঢেকে গেল। এই ঢেকে যাওয়াটা কিন্তু বানের দ্বারা হয়েছে, বানের দ্বারাই কিন্তু আকাশটা ঢেকে গেল। তাহলে যখন দ্বারা দিয়ে হয়, দ্বারা দিয়া এগুলো দিয়ে যখন চলে আসছে, তখন কী কারক হয়, সেটা করণ কারক হয়। কিন্তু যেহেতু বানে পরপর কিন্তু দুবার ব্যবহার করা হয়েছে, তাই এটা হচ্ছে করণের বিপসা। বানে আকাশ ঢেকে গেল, অর্থাৎ বানের দ্বারাই আকাশ ঢেকে গেল। বা আরেকটা উদাহরণ দিতে পারি, পুষ্পে পুষ্পে ভরা সাখী, পুষ্পে পুষ্পে ভরা সাখী, অর্থাৎ শাখা কিন্তু পুষ্পে পুষ্পে ভরে গেছে। তাহলে পুষ্পে পুষ্পের দ্বারা, পুষ্পে পুষ্পের নিচে ধরো দাগ দেওয়া আছে, প্রশ্ন আসতে পারে, কীভাবে প্রশ্ন করবে না, শাখাটা পুষ্পে পুষ্পের দ্বারা ভরে গেছে। তা দ্বারা দিয়ে থাকলে কি হয়, করণ কারক হয়। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু পুষ্পে পুষ্পে দুবার ব্যবহার করা হয়েছে, তাই এটা হচ্ছে করণের বিপসা। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এবার করণ কারক এখানে আমাদের শেষ হয়ে গেল। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পরিবারের সঙ্গে থাকুন।